গুড ইভিনিং ফ্রেন্ডস। এখন বাজে সন্ধ্যে 6টা। তোমাদের সাথে চলে এসেছি আড্ডা মারতে। মাঝে মাঝে কিন্তু এই আড্ডা মারার ভূতটা মাথার মধ্যে আমার চাপে। আজ হচ্ছে রাস পূর্ণিমা। তো তোমাদের কমেন্ট থেকে আমি জানতে পেরেছি, আমি জানতাম কার্তিক মাসের পূর্ণিমা, কিন্তু রাস পূর্ণিমা এটা না আমার একদম মাথায় ছিল না। এখন আমি সন্ধে দিইনি, তোমাদের সাথে একটু গল্প করে নিয়ে তারপর সন্ধে দিতে যাব। আমার এখনো সন্ধে দেওয়া বাকি আছে। 6:30 পৌনে 7টা নাগাদ সন্ধে দিতে যাব। তার আগে তোমাদের সাথে একটা ছোট্ট ইনসিডেন্ট শেয়ার করব, তার জন্যই চলে এসেছি। আমাদের যে কলকাতায় গঙ্গার পাড়ের বাড়ির গল্প করি, সেই বাড়ির গৃহপ্রবেশও কিন্তু এই রাস পূর্ণিমাতেই হয়েছিল। আর মা বরাবর এই রাস পূর্ণিমার নভেম্বর মাসে আমাদের বাড়িতে লক্ষ্মী পুজোটা হয়ে থাকে। কালী পুজো শেষ হয়, তারপরে এই রাস পূর্ণিমা আসে, আর তারপরেই মানে সেই দিন লক্ষ্মী পুজো হয়। তো কোজাগরি লক্ষ্মী পুজো বা কালী পুজোর দিনে একটা লক্ষ্মী পুজো হয় না, তো সেগুলো আমাদের বাড়িতে হতো না। তার বদলে এই রাস পূর্ণিমাতে লক্ষ্মী পুজো হতো। আর আমাদের বাড়িতে সেই সময় প্রচুর লোক আসতো, ভোগ রান্না হতো, খিচুড়ি, লাবড়া, পায়েস, চাটনি, মানে বড় করে ধুমধাম করে আমাদের বাড়িতে এই রাস পূর্ণিমাতে পুজো হতো। আমার মাথা থেকে এটা একদম বেরিয়ে গেছে যে আজকেই হচ্ছে রাস পূর্ণিমা। আর প্রত্যেক বছরই আমি দেখতাম এই রাস পূর্ণিমার দিনে বৃষ্টি তো হতোই, রাত্রির বেলা বিশেষ করে। তো এরকমই একটা রাস পূর্ণিমার গল্প আমি তোমাদের সাথে শেয়ার করবো বলে চলে এসেছি, একটা ছোট ইনসিডেন্ট। আমি তখন ক্লাস 11-12-এ উঠেছি সবে সবে, আমার ঠিক মনে নেই। তো আমার ওই বান্ধবী তখনও রয়েছে, মানে সবিতা, সে রয়েছে, তার বড় রয়েছে। তো ও তো বাপের বাড়িতেই থাকতো তখনও, মানে সেই মুহূর্তে ও যায়নি ওর নিজের বাড়িতে, ওখানেও এসেছিল ঘুরতে। তোমাদেরকে বলে রাখি, মাঝখানে কিন্তু একবার ও মানে ও শ্বশুর বাড়িতে গিয়েছিল। তারপর ও আর ওর বর ফিরে এসে কলকাতাতেই ছিল ওরা একসাথে। তা আমাদের বাড়িতে যখন পুজো হয় তখন সবিতা ওখানেই ছিল। তো আমাদের অনেকদিন ধরে একটা প্ল্যানিং ছিল, আমাদের ওখানে একটা মানে জমিদার বাড়ি আছে। সেই বাড়িতে মানে জমিদাররা ওখানে কেউই আর বেঁচে নেই। তাদের বংশ পরম্পরায় যারা মানে নেক্সট যে জেনারেশন ছিল তারা সবাই বিদেশে থাকে। তো ওই বাড়িটা এখন মানে পুরো মানে পোড়ো বাড়ি বলে না, পোড়ো বাড়ির মতন পড়েছিল। তো আর আমাদের বাড়িতে যে কাজ করতো ইলাদি, ইলাদি এসে এসে খুব বলতো যে জানো মামুন, ওই ওই বাড়িতে একটা কুয়ো আছে, আর কুয়োটা ইলাদিদের বাড়ির ওদিকটাতেই পড়তো। বাড়ির একদম সামনে নয়, অনেকটাই দূরে, কিন্তু ওই সাইডটাতে পড়তো। আর ইলাদিদের বাড়ির পরেই ছিল একটা বিশাল বড় মাঠ। মাঠের ঠিক মাঝখানেই ছিল একটা বিশাল বড় নিম গাছ। আর নিম গাছ আর ওই মাঠ পেরিয়েই হচ্ছে ওই জমিদারের বাড়ির পিছন দিকটা পড়তো। পিছন দিকটাতেই ছিল হচ্ছে কুয়োটা, মানে আগের দিনে যে সেই কপিকল দেওয়া যে কুয়ো না, সেরকম ধরনের। আমি কোনোদিনও সেই কুয়ো দেখিনি। আর আমাদের ওখানে না গঙ্গার পাড়ে ওইখানে অনেক বাড়িতেই কিন্তু এরকম পুরোনো দিনের তুমি অনেক কিছু পেয়ে যাবে, কুয়ো বলো, শিব মন্দির বলো, রয়েছে। আর ওই জমিদার বাড়ির যে মানে জেনারেশন, নেক্সট জেনারেশন, তারা সব বিদেশে থাকে, বিদেশেই তাদের পড়াশোনা, বিদেশেই তারা রয়েছে। তো ওই বাড়িটা একটা পোড়ো বাড়িতে পরিণত হয়েছে। তো অনেকদিন ধরে আমাদের প্ল্যান ছিল ওই কুয়োটা দেখতে যাব, কারণ ইলাদি এসে এসে আমাদেরকে বলতো যে কুয়োতে নাকি অনেকে ঝাঁপ মেরেছিল, ঝাঁপ মেরে, তো আমি ওয়ার্ড গুলো ইউজ করতে পারছি না, তাই করছিও না। তো বুঝতেই পারছো। তো এটা আমাদের দেখার খুব ইচ্ছে এই কারণে আরো বেশি ছিল যে রাত্রির বেলা নাকি অনেকে ওই কুয়োর মধ্যে থেকে নাকি হাত উঠতে দেখেছে। যে কুয়ো থেকে নাকি এরকম হাত মানে বাঁচার জন্য উঠেছে, যে আমার হাতটা তুলছি, আমার হাতটা ধরে কেউ তোমরা আমাকে কুয়ো থেকে তোলো, আমাকে বাঁচাও, এরকম ভাবে নাকি অনেকে হাত অনেকে দেখতে পেয়েছে ওই কুয়োর মধ্যে। আর ওটা এসে এসে ইলাদি আমাদেরকে গল্প করতো। আমি একদিন ইলাদিকে জিজ্ঞেস করেছিলাম, ইলাদি তুমি কখনো দেখতে গেছো? ইলাদি বলছে মাথা খারাপ নাকি, আমি কখনো দেখতে যাবো মানে? ওইখানে যে যাব জমিদার বাড়িতে, ওই যে কুয়োটা দেখতে যাব, ওটা যাওয়ার জন্য তো আমাকে ওই মাঠটা পেরোতে হবে। আর মাঠের মাঝখানে তো বিশাল বড় নিম গাছ, মানে নিম গাছটা উঠেছে যত বড়, পাতা উপরটা মানে ছড়ানো, মানে বলতে পারো পুরো মাঠটাকে ওই নিম গাছটা যেন ঢেকে রেখে দিয়েছে। এত বিশাল নিম গাছ, অনেক পুরনো। আর মাঠটাও বিশাল পুরনো, মানে অনেক আগের। ওই মাঠে সব বাইরে থেকে, অন্যান্য জায়গা থেকে সব আসে, ফুটবল খেলা হয়। তারপর বাচ্চাদের যে শীতকালে যে মানে স্পোর্টস এরকম ইয়ে হয় না, অর্গানাইজ করা হয়, তো ওই মাঠটাতে ওইরকম করা হয়। তো এর জন্য ওই মাঠটা বিশাল বড়। তো ইলাদি বলছে কি করে যাব? তো আমি একদিন প্ল্যান করে রেখেছিলাম যে ওইখানে যাব। আর আমি যেহেতু এই সব প্ল্যান গুলো সবিতার সাথেই করতাম, তাই সবিতা না থাকলে এটা হবে না। আর ভাগ্যক্রমে সেদিন সবিতার সাথে সাথে আমার অনেক বন্ধুরাও এসেছে আমাদের বাড়িতে পুজো। আর ওই লক্ষ্মী পুজোতে সবাই আসতো, কারণ ওই সময় অন্য কোনো লক্ষ্মী পুজো হতো না, পুজো মোটামুটি শেষ। আর পুজোর সেই আবহাওয়াটা আবার নতুন করে চারাক দিত আমাদের বাড়িতে। তো সেদিন রাত্রিরে আমার মনে আছে খুব বৃষ্টি হয়েছে, আর সবাই ভোগ প্রসাদ খাওয়া হয়ে গেছে, কিন্তু খেতে খেতে অনেকটা দেরি হয়ে গেছে। বৃষ্টি থামছে, সবাই ছাদে যাচ্ছি, বসছি, ছাদে প্যান্ডেল হয়েছে, তা সত্ত্বেও সেদিন মুষলধারে বৃষ্টি হয়েছে। তো আমার সবিতা, সবিতার বর, আমি, সবিতার দাদা,
সবিতার দাদাও তখন সিএসসি তে চাকরি করে, ঠিক আছে। তো প্রথমে ওর দাদা না না বলছিল, কিন্তু আমি যখন খুব বায়না করেছি তখন বলছে ঠিক আছে যাবো কোন, টুবাই যখন বলছে ও তো না গিয়ে ছাড়বে না, যাবো কোন। তো সবিতার বর সকলে মিলে প্ল্যান করেছি। আর আমাদের বাড়িতে পুজোতে আমার আরো এক বন্ধু এসেছিল, সেই ছোটবেলার বন্ধু যার বাড়িতে আমি আগে ব্লগ করেছি রিসেন্টলি। ও আর ওর ওয়াইফ দুজনেই তখন আমাদের বাড়িতে এসেছিল, ঠিক আছে। কারণ তখন তো ওদের বিয়ে হয়নি, আর ওদের মধ্যে কোনো সেরকম রিলেশনও ছিল না। তো ওরা দুজনেই আমার খুব পরিচিত ছিল সেই সময় থেকে, ছোটবেলা থেকে। তো আমি কিন্তু ওদের বাড়ি থেকে ব্লগও করেছিলাম। এবার যখন কলকাতায় লাস্ট বার গিয়েছিলাম ওদের বাড়ি থেকে ব্লগ করেছিলাম। তো ওরা দুজনে এসেছিল, আমার মাসির দুই মেয়েও এসেছিল। তো বুঝতেই পারছো রাত্রির বেলা আমাদের বাড়ি একদম জমজমাট। আর আমি আমার ওই বন্ধু আর বান্ধবী যারা পরে তারা বিয়ে করেছে, তো ওই মেয়েটাকে আমি বলে রেখেছিলাম ওদের বাড়িতে যে চিন্তা করতে না, আমি নিজে গিয়ে দিয়ে আসবো। আর ওদের বাড়িতে আমাকে খুব ভরসা করতো। মৌমিদি মৌমিদি ওখান থেকে আমার থেকে ছোট, মৌমিদি মৌমিদি বলতো, খুব ভালোবাসতো। আর ওদের বাড়ির লোক আমাকেও খুব ভরসা করতো, ঠিক আছে ওদের বাড়িতে যাচ্ছিস তো ঠিক আছে। তা আমি যেহেতু ফোন করে দিয়েছি ওদের বাড়িতে, আমাদের ল্যান্ডলাইনে ফোন ফোন করেও ওদের বাড়িতে জানিয়ে দিয়েছি যে ও কিন্তু তাড়াতাড়ি আসতে পারবে না, কারণ এত বৃষ্টি হচ্ছে। আমি 9:30 পৌনে 10টার সময় যখন বৃষ্টি থামবে ওকে পৌঁছতে যাবো। সবকিছু ঠিকঠাক হয়ে গেছে যে ওই জমিদার বাড়িতে যাব আর ওই কুয়োটা দেখবো। কিন্তু সমস্যা হয়ে গেছে আমার মাকে আমি কি বলে যাব। তো তারপর ঠিক করলাম যে রাত্রির বেলা আবার সবাই এক এক করে তার বাড়ি ফিরবে, আর আমি ওই মেয়েটাকে বাড়ি দিতে যাব। তো এই প্ল্যানিং করেই বেরিয়েছি। আর আমার সাথে সবিতার বড় রয়েছে, তো ফেরার সময় আমার কোনো অসুবিধা নেই, ওরা দুজন আমাদের সাথে, আমরা তিনজন একসাথে ফিরে আসবো। তো আমরা বাড়ি থেকে বেরিয়ে মোটেই ওই মেয়েটার বাড়িতে ওকে পৌঁছে দিতে যাইনি। আমরা সব একসাথে, তখন আমরা কজন 6-7 জন মিলে প্ল্যান করলাম। তখন বাজে রাত্রি 9টা, ঠিক আছে। প্ল্যান করেছি যে ওই জমিদার বাড়িটাতে যাব। ইলাদিও জানতো, কিন্তু ইলাদি আমাদের সাথে মানে যাবে না বলে দিয়েছিল, কারণ ইলাদি খুব ভয় পেত। আর ওখানেই ইলাদি থাকতো, যেহেতু ওই মাঠটার ওইখানটা প্রায় ইলাদি দেখতে পেত। তো ইলাদি বলে দিয়েছিল সে যাবে না, কিন্তু ইলাদি এটা বলেছিল যে ইলাদির উঠোনে দাঁড়িয়ে থাকবে, কারণ ইলাদি ওখান থেকে দেখবে। কারণ জায়গাটা তো পুরো খোলা মাঠ, মাঠের পরেই হচ্ছে জমিদার বাড়ির পিছন দিকটা বাগান, আর বাগান বিশাল বড় বাগান। ইলাদিদের মানে বাড়িতে তুমি দাঁড়িয়ে দূরে ওই কুয়োটাও দেখতে পাবে। তো আর ইলাদি যেহেতু আমি যাব, তার জন্য একটা টেনশনও কাজ করছে, কোনো কিছু হলে অন্তত বাড়িতে খবর দিতে পারবে। ওই কারণে ইলাদিও তার নিজের বাড়িতে দাঁড়িয়ে আছে, ঠিক আছে, উঠোনে। তো আমরা 6-7 জনে মিলে ঠিক করেছি যে ওই কুয়োটা দেখতে যাব। রাত্রি 9টার সময় সবাই মিলে, নভেম্বর মাস, আমি একটা এরকম নাইটি পরে আছি, ঠিক আছে, তার উপরে একটা চাদরও গায়ে দিয়ে দিয়েছি, শাল, যে কাশ্মীরি শাল মায়ের, সেই শালটা নিয়ে গায়ে দিয়েছি। গায়ে দিয়ে বললাম যে ওকে ছেড়ে দিয়ে আসি বাড়িতে মা। তা মা বলছে ঠিক আছে, কার সাথে যাচ্ছি, আমি আর সবিতা, আর সবিতার বর, ঠিক আছে, আর সবিতার দাদাও। তো মা কো নিশ্চিন্ত। এইবার আমরা সবাই মিলে কি করেছি, আর আমার মাসির মেয়েরাও সেদিন আমাদের বাড়িতেই থাকবে, পরের দিন শনি রোববার পড়েছে তো কোনো অসুবিধা নেই, ওরা ওখানে থেকে পরের দিন বাড়ি যাবে। কারণ রাত্রির বেলায় বৃষ্টির মধ্যে কেউই বাড়ি যেতে চাইছে না, আর মাও তাদের পাঠাবে না। উপরে মানে আমাদের ঘরের মধ্যেই একদম বিছানা করে সবাই মিলে শোবো, এই প্ল্যানিং রয়েছে। তো ওরা আবার বলেছে আমরাও তাহলে ছাড়তে যাই, একসাথে যাব, ঘোরাও হয়ে যাবে ছাড়াও হয়ে যাবে, বাড়ি চলে আসবো। তো আমরা 6-7 জনে মিলে একসাথে 9টার সময় বেরিয়েছি, ঠিক আছে। ওই রাত্রির বেলা মাঠের মধ্যে দিয়ে ওই নিম গাছ, যে নিম গাছে আগের দিনই তোমাদের বললাম কম করে 10-12 জন গলায় দিয়ে ঝুলে পড়েছিল, ঠিক আছে। তো সেই নিম গাছ নাকি মানে ডেঞ্জারাস একটা বাজে জায়গা। তো ওই নিম গাছের নিচ থেকে গিয়ে ওই জমিদার বাড়িতে ওই কুয়োটাতে দেখতে গিয়েছিলাম, হাত দেখতে গিয়েছিলাম। আর আমার ঠিক মনে পড়ছে না, ওখানে একটা নাকি কি কোড ল্যাঙ্গুয়েজও আছে, সেখানে গিয়ে নাকি হাতে এরকম তালি দিতে হবে, হ্যাঁ, কুয়োটার সামনে গিয়ে। তো আমরা আবার কি করেছিলাম, ওটা তো কুয়ো নয়, ওটা মানে বিশাল বড়, ওটাকে যেন কি বলে, একটা একটা অন্য একটা নাম আছে ওটার, ওটাকে কি বলে গো, ইদারা, ওই ইদারা বলে ওটাকে, বিশাল বড় এরিয়া জুড়ে। তো ওটার উপর ওরকম কপিকলও লাগানো আছে, এবং আমরা যখন গেছি তখনও কিন্তু ওই কপিকলটা ওখানে মানে রয়েছে, দড়ি নেই কিন্তু কপিকলের ওই চাকাটা রয়েছে। এবার আমরা ওখানে গেছি, গিয়ে তখন কিন্তু সবে ওই যে নোকিয়ার যে ওই ফোন গুলো বেরিয়েছে না, আলো দেওয়া, মানে পিছনে টর্চ লাইটের মতন আলো রয়েছে, তো ওইটাও সাথে সাথে অনেকে নিয়েছে। আমার কিন্তু সেই সময় ফোন ছিল না, তো অন্যদের কাছে ছিল, তো তারা তাদের ফোনটা নিয়েছে, নিয়ে গিয়ে ওখানে মানে ইয়ে করছে, টর্চটা জ্বালিয়ে এরকম করে দেখছে, নইলে তো দেখা যাবে না। আর ইলাদি দাঁড়িয়ে আছে ইলাদির উঠোনে। তো ফার্স্টে তো আমরা গেছি, তো এই এক্সপিরিয়েন্সটা মানে আমি হঠাৎ, আজ রাস পূর্ণিমা, তোমরা না বললে হয়তো শেয়ারও করতে পারতাম না, কারণ এটা রাস পূর্ণিমারই সেই গল্প।
ফার্স্টে আমাদের চ্যালেঞ্জ ছিল হচ্ছে ওই নিম গাছের তলা দিয়ে যাওয়া, ঠিক আছে। তো ওটাই একটা ডেঞ্জারাস ব্যাপার ছিল। আমি এখন গল্পটা জানি না কত তাড়াতাড়ি বলছি, কিন্তু সেই সময়টা কিন্তু একটা অন্যরকম সিচুয়েশন ছিল। না মাঠের মধ্যে কোনো লাইট রয়েছে, না নিম গাছের ওখানে কোনো লাইট রয়েছে। আমরা যে নিম গাছের তলা দিয়ে যাচ্ছি সেই অনুভূতিটাও আমাদের হচ্ছে না। অনেকে মানে ইলাদি এটা আমাদের বলেছিল, অনেকেই নাকি রাত্রির বেলা দেখেছে ওই নিম গাছে পা ঝুলছে, মানে কেউ বসে আছে তার পাটাকে নাকি দোলাচ্ছে, এরকম নাকি এক্সপিরিয়েন্স প্রচুর রয়েছে। অনেকেই নাকি রাত্রির বেলা যখন বাইরে গেছে টয়লেট করতে, অনেকেই নাকি দেখেছে এরকম নিম গাছে ঝুলছে, দড়িতে ঝুলছে। তো এরকম এক্সপিরিয়েন্স প্রচুর হয়েছে। তাই সেটা শোনার পর আমরা ভাবো ওর তলা দিয়ে এবার যাচ্ছি, যেখান দিয়ে কেউ যায় না, দিনের বেলাতেও কেউ যায় না। তো আমি এরকমই বায়নাক্কা করতাম। তো এবার ওই তলা দিয়ে যাচ্ছি, গেছি ওটাও পাস করে গেছি, গিয়ে ওই কুয়ো পাড়ে গেছি। কুয়ো পাড়ে গিয়ে ইলাদি ওটা শিখিয়ে দিয়েছিল হাততালি দিতে হবে, আর কি একটা যেন বলতে হবে, কি বলতে হবে আমার না সত্যি ওটা একদম মাথায় নেই, কিন্তু হাততালিটার কথাই শুধু মাথায় আছে। তো আমরা একসাথে সবাই মিলে হাততালি দিচ্ছি, আর ওই কোড ল্যাঙ্গুয়েজটা ওখানে মানে কোড ইয়েটা ওখানে গিয়ে বলছি, কি একটা যেন বলছি, আমার সত্যি সেটা মনেই পড়ছে না। আর উল্টোপাল্টা বলেও লাভ নেই, কারণ যেটা মনে পড়ছে না সেটা মনে পড়ছে না। এবার আমরা ওখানে গিয়ে বারবার বলছি, কিচ্ছু শোনা যাচ্ছে না, মানে কিচ্ছুই হচ্ছে না, এই ফালতু জিনিস, ফালতু ইয়ে। কপিকল, ওই যে কপিকল যেটা, ওটার মধ্যে কোনো দড়ি নেই, কিছুই নেই। আর কুয়োর মধ্যে তাকাচ্ছি, যতই ওই মোবাইলের টর্চ, সেই সময় মোবাইলের টর্চ অত ভালো ছিল না, যতই ওটা দিয়ে কিছু দেখার চেষ্টা করছি কিছুই দেখতে পাইনি। তো যাই হোক, এর মধ্যে চিন্তাও হচ্ছে যে বাড়িতে যেতে হবে, মা নইলে পিটাবে। আর ইলাদির তো ওই সময় প্রাণই বেরিয়ে যাচ্ছে, কারণ ইলাদি জানে যে ইলাদি কিন্তু এই ব্যাপারটা জানে, আর আমার মা যদি এটা কখনো জানতে পারে আমাকে তো মারবেই, তার আগে ইলাদিকে হয়তো দুটো থাপ্পড়ও মা মেরে দিতে পারে। তো এর জন্য ইলাদিও ভীষণ ভয় পাচ্ছে, আমাকে বারবার বলে দিয়েছে, মামুন তুমি কিন্তু ওখানে 10 মিনিটের বেশি একদম ওয়েট করবে না, 10 মিনিটের মধ্যে যদি কিছু দেখতে পাও দেখবে, যদি না দেখতে পাও বাড়ি চলে আসবে। ঠিক আছে। তো আমি ওখানে হাততালি দিয়েছি, ওইটা বলেছি, কেউ কিছু দেখতে পায়নি। আর সবিতার যে দাদা ছিল সেও এই বিষয়টা খুব একটা পছন্দ করছে না, কিন্তু যেহেতু আমার বায়নাক্কা, আমার ভীষণ বায়নাক্কা, আর আমি ভীষণ জেদি, তো তার কাছে সে নত হয়ে গেছে। আর যেহেতু সবিতার বিয়েও হয়ে গেছে, তাই সে সবিতাকে বেশি জোর জবরদস্তি করতে পারছে না, কারণ সবিতার বর আবার সবিতার আমার কথা খুব মানে শোনে, তাই তাদেরকেও ফোর্স করতে পারছে না, তাই সে নিজেও চলে এসছে। কিন্তু সেও বারবার বলছে যে টুবাই আমরা এখানে 10 মিনিটের বেশি কিন্তু দাঁড়াতে পারবো না, তাড়াতাড়ি চলে যাবো। হ্যাঁ ঠিক আছে। তো ওখানে তো আমি কিছুই দেখতে পাইনি। হঠাৎ করে আমরা নিজের মধ্যেই কথা বলেছি যে এবার আমরা বাড়ি ফিরবো, 10-15 মিনিট হয়ে গেছে, আর এখানে দাঁড়াবো না। আর অলরেডি বৃষ্টিও নেমে গেছে, আবার টিপ 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 করে বৃষ্টি। তো আমরা ওখান দিয়ে পিছন ঘুরেছি কুয়ো দিয়ে, না কুয়োতে কিছু দেখেছি না গাছে কিছু দেখেছি, নিম গাছে পিছন ফিরেছি, যাচ্ছি। আর ওটা না উঁচু ঢিবি, মানে অলরেডি একটা পুরনো জমিদার বাড়ি, তার পিছন দিকে মানে আগাছাতে ভর্তি। ওটা তুমি দূর থেকে কুয়োটার জাস্ট উপরটা জাস্ট এমনি দেখতে পাবে, আর অর্ধেকটা তো পুরো ঢেকেই গেছে। আমরা যখন ব্যাক করেছি, ব্যাক করে মাঠের মধ্যে চলেও এসেছি, মানে উপর থেকে সব লাফ দিয়ে দিয়ে মাঠটার মধ্যে নেমেছি। আর যেখান দিয়ে লাফ দিচ্ছি সেটা ওই সরু সরু যে বট গাছের শিকড় গুলো আছে না, ওর উপরে পা দিয়ে দিয়ে একটা করে লাফ মারছি ওই মাঠের উপর। ওঠার সময় কিন্তু ঠিক ওইভাবেই উঠেছিলাম, উঁচু একটু, মাঠটা একটু নিচু হয়ে গেছে, ওর জায়গাটা কিন্তু উঁচু। তো যখন নেমেছি আর খুব হাসাহাসি করছি, যে পুরো মিথ্যে কথা, সবাই মিলে মিথ্যে কথা বলে, মোটেই কোনো ভূত ঠুত কিছুই নেই। আর কে কুয়ো থেকে হাত তুলে একেবারে বলবে আমায় বাঁচাও আমায় বাঁচাও, এরকম নাকি ব্যাপার আছে, যে ওইখানে কুয়োতে যদি তুমি উকি মারো কেউ হয়তো তোমাকে হাতটা দিয়ে বলবে আমাকে বাঁচাও আমাকে বাঁচাও। আমি জানি না এটা আমি আগে বলেছি কিনা। তো এই এক্সপিরিয়েন্সটা মোটেই আমাদের হয়নি। তো এটা নিয়ে আমরা খুব হাসাহাসি করেছি যে এবার তাড়াতাড়ি চলো, দৌড়ে দৌড়ে ফিরতে হবে আমাদের, কারণ ওই মাঠটা হচ্ছে বিশাল বড় মাঠ, আবার ওই নিম গাছটা তলা দিয়ে যেতে হবে। আর ওই মুহূর্তে না, যেহেতু আমরা ওই এক্সপিরিয়েন্সটা করিনি, কুয়োতে আমরা কিচ্ছু দেখিনি, কিচ্ছু অনুভবও করিনি, তার জন্য আমাদের না একটু ওই নিম গাছটাকেও ভয় লাগছিল না। ঠিক আছে, কিন্তু আমাদের দৌড়ে দৌড়ে ফিরতে হবে, কারণ অনেকটা পথ। ঠিক আছে চল দৌড়ই, দৌড়তে দৌড়তে যাবো। আর ওদিকে আমি ইভেন আমরা দেখতেও পাচ্ছি যে দূরে ওই মাঠের শেষে ইলাদি দাঁড়িয়ে আছে, ইলাদির উঠোনে। ইলাদির তো খুব টেনশন হচ্ছে। এবার আমরা কি করেছি, ওখান থেকে নেমেছি, নেমে মাঠটার মধ্যে লাফ মেরেছি, লাফ মেরে আস্তে আস্তে দৌড়চ্ছি, যেসব ফালতু কথা বাজে কথা। এর মধ্যে সবিতার দাদা এটাও বলেছে যে এরকম বলো না টুবাই, অনেক সময় এমন হয় যে অনেকে আসলে কিন্তু তুমি ওরম ভাবে কাউকে কিছু দেখতে চাইলে কিছু দেখতে পাবে না। তুমি সাধারণত তখনই কিছু অনুভব করতে পারবে বা দেখতে পাবে যখন তুমি সেটা কিছু ভেবেই আসোনি। কোনো কিছু এই ধরনের এক্সপিরিয়েন্স কিন্তু আমি দেখবো বললেই তুমি কিছু দেখতে পাবে না।
তুমি ধরো এমনি আনমনে থাকবে, তখনই এটা হুট করে তোমার সামনে আসবে এবং তোমাকে খুব সারপ্রাইজ করে দেবে। আর যেহেতু আমরা এতজনে গেছি, তাই হয়তো আমরা এটাকে দেখতে পাইনি। তাই এটা সবিতা দাদা আমাদেরকে বলছে যে এরকম হাসাহাসি করো না। আর সেই সময় আমি ভীষণ হাসাহাসি করছি, আমি হাসাহাসি করছি, সবিতা হাসাহাসি করছে, সবিতার বর হাসাহাসি করছে, আমার ওই যে বন্ধু গেছে, আবার বন্ধুর মানে হবু বৌমা, তখন তোরা বউ হয়নি, সেও হাসাহাসি করছে, সবাই আমরা হাসাহাসি করছি। আর দৌড়চ্ছি মাঠের মাঝখান দিয়ে, তাড়াতাড়ি করে বাড়ি ফিরতে হবে। আমি নাইটি পরে আছি, নাইটির উপরে শাল দিয়ে রেখেছি। যখন আমার মনে আছে এই জিনিসটা, এটা হলো অন্ধকার অন্ধকার হয়ে যাচ্ছে, তো যখন আমরা দৌড়চ্ছি, একটাই শুধু আমার অনুভব হয়েছিল, আমাকে ইভেন ওই আমরা পিছনে ফিরিনি, কিছুই করিনি, আমরা প্রত্যেকে একসাথে হাততালির আওয়াজ পেয়েছিলাম। মনে হয়েছিল কুয়োটার মধ্যে দিয়ে কেউ হাততালি দিচ্ছে, এটা আমাদের কিন্তু মনে হয়েছিল। তো ওটা যখন আমার মনে হয়েছিল, সবাই আমরা একসাথে খুব হাসাহাসি করছিলাম। কিছু সেকেন্ডের জন্য আমরা ওখানে না চুপ করে দাঁড়িয়ে গেছি যে কি হচ্ছে এটা, তোরা কেউ হাততালি দিলি? তোরাই দিয়েছিস। কিন্তু আমাদের মধ্যে কেউ তখন হাততালি দেয়নি। তখন অনেকেই বলছে যেটা কুয়ো থেকে হাততালির দেওয়ার আওয়াজটা এসছে। আমরা তো পিছন ফিরে দৌড়চ্ছি, কুয়োটা তখন তো পিছন দিকে, কেউ একটা এরকম ক্ল্যাপ করেছে। আর কুয়ো থেকে কেউ ক্ল্যাপ করবে এরকম কোনো কথা ছিল না। কথা ছিল কেউ হাত তুলে হয়তো তাকে বাঁচানোর জন্য ইশারা করবে। তো এটা ভেবে আমাদের খুব মানে সারপ্রাইজ লেগেছিল যে এটা আবার হয় নাকি। তো আমরা ওখানে প্রথমে চুপ করে দাঁড়িয়ে গেছি যে নিশ্চয়ই তোরা করেছিস। আর আমরা তখন কেউ কারোর সাথে না, মানে ওই মুহূর্তে সত্যি সত্যি খুব অবাক হয়ে গেছিলাম। আমরা কেউ কারোর সাথে তখন কথা বলিনি, শুধু একে অপরের দিকে তাকাচ্ছি আর চোখে চোখে এরকম বলছি তুই করেছিস, তুই ভয় দেখাচ্ছিস, তুই ভয় দেখাচ্ছিস না। কিন্তু সবাই তখন একসাথেই রয়েছি। লাস্ট একটা জিনিসই হয়েছিল, সবাই তখন চুপ করে সবার দিকে এরকম করে দেখছি, আরেকবার হাতে মানে হাততালি এরকম হয়েছিল, ক্ল্যাপ হয়েছিল। ওটা শুনে না আমাদের এত ভয় লেগেছিল, এত ভয় লেগেছিল, আমরা ওই মাঠের মধ্যে দিয়ে চিৎকার করতে করতে দৌড়চ্ছি তখন, ওরে বাবা গো, ওরে মা গো, ওরে বাবা গো, ওরে মা গো। এদিকে সবিতা এসে আমার মুখটাকে এরকম করে চেপে ধরেছে, বলছে টুবাই চিৎকার করিস না, চিৎকার করলে আশেপাশের বাড়ির লোক জেনে যাবে যে আমরা রাত্রির বেলায় মাঠ পেরিয়ে ওইখানে গেছি, আর ইলাদি সমস্যায় পড়ে যাবে, তোর মা জানতে পেরে যাবে, তোর মা তো দিদিমণি, তোকে আমি সবাই চেনে, তোর মা জানতে পেরে যাবে, তোর মা জানতে পেরে গেলে তোর মা একাই আমাদেরকে সব গলা কেটে ফেলে দেবে, কোনো ভূত প্রেতের দরকার পড়বে না। তো আমরা তখন তখন আমাদের ভীষণ ভয় লেগেছে ওই হাততালির আওয়াজটা। এবং সেকেন্ড টাইম আমরা সবাই বুঝতে পেরেছি যে আমরা কেউ ওই হাততালিটা দিইনি, কুয়োর মধ্যে থেকে ওই হাততালির আওয়াজটা এসেছিল। আর হয়তো এমন হতে পারে কেউ হয়তো ওই জঙ্গলের মধ্যেই ছিল, কেউ হয়তো রাত্রির বেলা ওই টয়লেটে গিয়েছিল, তাই সে হয়তো আমাদের দূর থেকে দেখেছে, দেখে মজা করে আমাদের ভয় দেখানোর জন্য হাততালি দিয়েছে, এটাও হতে পারে। তো যাই হোক, এইটাই ছিল আমার এক্সপিরিয়েন্স। তো রাত্রির বেলা আমরা বাড়ি ফিরেছিলাম, সবাই মিলে বাড়ি ফিরেছি। আমার বোনেরাও সেদিন আমাদের রাত্রিতে বাড়িতে ছিল। মা জিজ্ঞেস করছিল কি রে তোদের এত দেরি হলো, না ওই যার বাড়িতে গিয়েছিলাম তার বাড়িতে তার মা একটু বসতে বললো, তো ওর জন্য একটু বসেছিলাম, দেরি হয়ে গেছে। কিন্তু আমি তোমাদের এটাও বলি, পরের দিন সবিতার আবার জ্বরও হয়েছিল একটুখানি, ওর একারই, আর অন্য কারোর কিন্তু হয়নি, ওর একারই একটু জ্বর এসেছিল পরের দিন। তো সবিতার দাদা, সবিতার বর একটু টেনসড হয়ে গেছিল। তো এই এই ছিল সেই ঘটনাটা। তো তোমাদের কেমন লাগলো বলো। তো ওই হাততালির ঘটনাটা আমার কাছে একটা, এটাই আমার কাছে একটা এক্সপিরিয়েন্স যেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। এখন এমনও হতে পারে ওটা কুয়ো থেকে হয়তো কেউ করেনি, যেটা বললাম। তো যাই হোক, চলো, গল্পটা অনেক বড় হয়ে গেছে, বাই। আর তোমাদের সকলকে জানাই শুভ রাস পূর্ণিমা।